দর্শক বন্ধু, আমার আর আপনার শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন বহু সাফাই কর্মী রাস্তায় নামেন। এটা নতুন কিছু নয়। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস বাড়ি বাড়ি থেকে আনা হয় জঞ্জাল। তেমন কোনো বড় ব্যাপার নয়। কোনো ধরনের উৎসবে যখন আমি আর আপনি আনন্দ করি, তখন ওনারা কাজ করেন অনেক বেশি। তাতে কি, কাজ করে টাকা পান নিশ্চয়ই, এমনটাই হয়তো বলবেন অনেকে। তাহলে চোখটা বন্ধ করে শুধু একবার ভাবুন, আপনার শহরে কোনো সাফাই কর্মী নেই। একবার ভাবুন যে সব সাফাই কর্মীরা একসাথে কোথাও ঘুরতে গেছেন। কি হবে ধারণা করতে পারছেন? ভাবছেন শুধু ডাস্টবিনে নোংরা জমে থাকবে? না, রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ জমবে। চলার পথে বাথরুম পেলেও কোথাও যেতে পারবেন না, কারণ পাবলিক টয়লেট সামলানোর বা পরিষ্কার করার কেউ থাকবে না। শুধু রাস্তায় নয়, স্কুল, কলেজ, অফিস, আদালত, বিশেষ করে হাসপাতালে আবর্জনার পাহাড় জমবে। না টয়লেট বাথরুম পরিষ্কার হবে, না ড্রেন। কি হবে তখন তা শুধু একবার আইডিয়া করুন। আসলে এত ভাববার সময় কোথায় আমাদের? তাই যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ রাখতে সাহায্য করেন, চলুন আজ তাদের জীবনের সুখ দুঃখের কাহিনী শোনা যাক। কেমন আছে সাফাই কর্মীরা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন রাজ্যের সাফাই কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে একটি বিশেষ টক শো। আর আজ আমার সাথে আছেন ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং প্রভারী তনুজ সাহা এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মী অভিজিৎ দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। তনুজবাবু, আপনি বহুদিন ধরে কাজ করছেন ওনাদের নিয়ে। কেমন আছে রাজ্যের সাফাই কর্মীরা? দেখুন, সাফাই কর্মীরা আগে যেরকম ছিল এখনো বলতে গেলে সেই তলানিতে আছে। যে সামাজিক নিরাপত্তা, তাদের ইপিএফ সংক্রান্ত যে সমস্ত বিষয়, পাশাপাশি তাদের যে ডেইলি ওয়েজেস সেটা বৃদ্ধি করা। আমরা যদি প্রথমে বলতে চাই, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন, যারা সাফাই কর্মীদের নিয়ে কাজ করছে একদম গ্রাসরুট লেভেল থেকে। তো আমি বলবো যে সাফাই কর্মচারীরা যদি আমরা বলি যে এখানে বিষয়টা ইউএলবি নিয়ে আসছে, আমাদের রাজ্যে 20টা ইউএলবি আছে। আচ্ছা, তার মধ্যে আছে নগর পঞ্চায়েত আছে 6টা, মিউনিসিপ্যালিটি আছে 13টা এবং একটা নগর নিগম। টোটাল যে আমাদের 20টা ইউএলবি আছে, তাতে কিন্তু সাফাই কর্মচারীরা খুব একটা ভালো জায়গায় আছে। সেটা কিন্তু আমরা যারা নেতৃত্ব আছি এবং যারা বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি, যারা সাফাই কর্মচারী আছেন, তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। যদিও বিগত দিনে একটা রাজ্যের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে পূর্বতন সরকারের কিছু বিশেষ গাফিলতিতে যে সমস্ত অধিকারগুলি, ন্যায্য দাবিগুলি ওরা পায়নি, এটা ধীরে ধীরে কিছু হলেও এর এই একটা লাঘব হয়েছে তাদের এই দুঃখ দুর্দশা থেকে। তারপরেও সম্পূর্ণরূপে লাঘব হয়েছে সেটা কিন্তু আমরা জোর গলায় বলবো না। ওকে, তাহলে এনাদের অবস্থান এখনো অনেকটাই সমাজে প্রান্তিকই আমরা বলতে পারি। আপনার কথাতে যতটুকু বুঝতে পারলাম, আসবো আমরা বিস্তারিত আলোচনায় আসবো। অভিজিৎ বাবু, আপনি কতদিন কাজ করছেন এবং কোথায় কাজ করছেন? বিগত 5 বছর ধরে কাজ করছি, ইস্ট জোনে কাজ করছি। আচ্ছা, ইস্ট জোনে। ওকে, অভিজিৎ বাবু, একটু বিস্তারিত আপনার কাছে জানি, যেহেতু আপনারা কাজ করছেন। যেহেতু আপনি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আছেন, আপনাদের নিয়োগটা কিভাবে হয়? আপনাদের কি মানে এটা কি চাকরি দেওয়া হয়? তো মানে মাসে মাসে বেতন দেওয়া হয়? তো হ্যাঁ, বেতন দেওয়া হয়। বেতন দেওয়া হয়। কতজন আছেন আপনারা আগরতলা পৌর নিগমে? সর্বমোট কতজন হতে পারে আপনাদের যারা সাফাই করছেন? সর্বমোট সেটা বলতে পারবো না। আমাদের এই জোনে 60 জন 65 জন আছে। 60-65 জন আছে। ওকে, একটু 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 গভীরে যাই। আপনারা কি ধরনের কাজ করেন? এই যে 60-65 জন, মানে আপনারা একসাথে সকালবেলা শুরু করেন? আরো বেশি। আমি একটু কারেকশন করছি। রুট সুইপিং, মেজর ড্রেন ক্লিনিং এবং ওয়ার্ডের সব মিলিয়ে আমাদের এই পূর্ব জোনে মোটামুটি ভাবে 500-র কাছাকাছি সাফাই কর্মচারী আছে। আচ্ছা, 500-র কাছাকাছি ইস্ট জোনে আছে।
ওকে, তাহলে এখানে কি কি বিভাগ বললেন আপনি? রোড সুইপিং মানে ঠিক আছে, যারা রাস্তা পরিষ্কার করছে, ওকে, ঝাড়ু দিচ্ছে, এছাড়া ড্রেন ক্লিনিং করছে, যারা ড্রেন পরিষ্কার করছে, এটা কি রোজ করতে হয় ড্রেন ক্লিনিং? আচ্ছা, কোথাও না কোথায় করছে ড্রেন পরিষ্কারটা, ওকে। আর এরপর ডোর টু ডোর কালেকশন করছে, ডোর টু ডোর বাড়ি বাড়ি থেকে যে আবর্জনা কালেক্ট করছে, ওকে। আপনি কোনটা করেন অভিজিৎ বাবু? ড্রেন পরিষ্কারের কাজটা করি। ড্রেন পরিষ্কারের কাজটা করেন। কথা হচ্ছে যে আপনি বললেন যে আপনাদের বেতন তো মাসে একবার বেতন হয়, এটা কি কোনো আপনাদের স্ল্যাব আছে, মানে এক একজনের এক এক রকম বেতন, নাকি সবারই একই রকম বেতন? সবারই একই রকম বেতন, ওকে। আপনি কি কাজ করেন, মানে এই যে ড্রেন পরিষ্কারটা যখন করেন আপনি কখন বের হন বাড়ি থেকে? কাজটা কতক্ষণ করেন? কাজটা 4 ঘন্টা 5 ঘন্টা। আচ্ছা, বাড়ি থেকে 12:30টার সময় বের হই। আচ্ছা, না এটা কি রোজই কি 12:30টায় বের হন, মানে বেরোতে বলে? হ্যাঁ, আমাদের এটা টাইম। রাত না দিনে? দিনে বেলা 12:30টায় বেরো। আচ্ছা, তো এবার জানা থাকে কোথায় কোথায় ড্রেন পরিষ্কার করছে। এবার অফিস থেকে যান নাকি বাড়ি থেকে জায়গায় চলে যান? না, অফিস থেকে যাই। অফিসে যান, অফিস থেকে তারপর ওখান থেকে অফিসের গাড়ি করে যান, ওকে। মাঝে মধ্যে আমরা যে কমপ্লেন গুলো পাই বা অনেক সময় আমরা দেখি তনুজ বাবু, এই যে ধরুন অভিজিৎ বাবুদের মতো যারা ড্রেন পরিষ্কার করছে, সাফাই কাজে যারা যুক্ত থাকেন তাদের বিভিন্ন গিয়ারের প্রয়োজন হয়, বিভিন্ন ইকুইপমেন্টস এর প্রয়োজন হয়। আমরা দেখি খালি পায়ে ওনারা ড্রেনে নামছেন, হয়তো একটা হাতে একটা কোদাল রয়েছে বা এমনই কিছু টুকটাক জিনিস থাকে, সেগুলো দিয়ে ওনারা কাজ করছেন। এটা মানে সবাই কি এভাবেই কাজ করেন নাকি এনাদের প্রাপ্য এটা এই গিয়ারগুলো? দেখুন, এটা বেসিক নিড। ওরা যারা কাজ করেন, উনি 4 ঘন্টা 5 ঘন্টার মতো ড্রেন ক্লিনিং করেন, পাশাপাশি রোড সুইপিং এর কাজও করেন। তো অ্যাকচুয়ালি ওনারা কিন্তু 8 ঘন্টার মতো মানে সম্পূর্ণ কাজটা করেন। কিন্তু আমরা অনেক কিছু বিবেচনা করি যে ওদের এই 8 ঘন্টা এই কাজের সাথে যারা জড়িত থাকেন তারা কিন্তু সেরকম ভাবে দীর্ঘজীবী হন না, এটা কিন্তু বাস্তব সত্য। তো সেই নিরিখে যারা এই কাজটা করেন, সম্পূর্ণ 8 ঘন্টা যে কাজ করেন, কখনোই সম্ভবপর হয়ে ওঠে না। তো সবাই মানবিকতার বিবেচনা করে একটু রেস্ট নেন, কমপ্লিট কাজটা। উনি 8 ঘন্টা যদি 5 ঘন্টা বা 4 ঘন্টা যেটা কাজ করেন, এটা কিন্তু সম্পূর্ণ ওই 8 ঘন্টার মধ্যেই একটু রেস্ট নিয়ে তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেছে, এইভাবে একটু ঝাড়ু দিল, এইভাবেই কাজগুলি সম্পন্ন করেন। কিন্তু আমি বলবো যে বেসিক যে নিড, আমাদের সেই ইকুইপমেন্ট ওদেরকে প্রোভাইড করার কথা, বিশেষ করে যারা ড্রেন পরিষ্কার করছে, সেগুলো দেওয়া হয় না। সম্পূর্ণভাবে আমি বলবো যে সম্পূর্ণ যে বেসিক নিড, এটা সম্পূর্ণভাবে দেওয়া হয় না। যেহেতু পরিষেবামূলক প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ রকম ভাবে যে দেওয়া হয় সেটা বলা। আমরা একটু অভিজিৎ বাবু মুখ থেকে শুনি। অভিজিৎ বাবু, আপনি যখন কোনো একটা নর্দমায় নেমে নর্দমা পরিষ্কার করছেন, নর্দমা তো অনেক রকমের হয়, বাড়ি ঘরের পাশে যে এরিয়ার যে নর্দমাগুলো থাকে সেগুলো ছোট 1 ফুটের নর্দমা থাকে, তারপর বড় নর্দমা থাকে রাস্তার পাশে যেগুলো থাকে, কভার ড্রেন থাকে। আপনার নর্দমা পরিষ্কার করতে নামেন, নর্দমা পরিষ্কার করতে নামতে গিয়ে আপনার কি কি সেফটি গিয়ার নিতে হয় সেগুলো আপনার জানা আছে? আপনি নেন? কি কি নিতে হয় আপনাদের? পায়ের গামবুট নিতে হয়, যেটাতে পরিষ্কার করবো, কাটাগুলো মানে যেটাকে বলে, এটা একটা কাটা কোদাল যেরকম থাকে, কাটা কাটা ব্রাশের মতো, ওইটা নিতে হয়। মাস্ক পরতে হয়, গ্লাভস পরতে হয়। আচ্ছা, ঠিক আছে, এগুলো পরতে হয়, পরে নামতে হয়। এগুলো আপনারা সবসময় থাকে আপনাদের সঙ্গে? অনেক সময় বাড়িতে বলে ফেলে আসি, তখন ছাড়াই কাজ করলি। আচ্ছা, তখন ছাড়াই কাজ করেন? কারণ আমরা তো প্রায় সময় যখন দেখি অনেকে পরিষ্কার করছে এমনিতেই নেমে যাচ্ছে, এমনিতেই খালি হাতেই কাজ করছে, মাস্কও নেই মুখে। তো তাতে কি আপনাদের এই যে যেটা তনুজবাবু বলছিল যে যারা এইসব ধরনের কাজ করেন খুব বেশি দিন, মানে জীবনটাকে বাজি রাখেন, খুব বেশি দিন দীর্ঘায়ু হন না, তো আপনাদের তখন মনে হয় না যে না, আমি আগে জীবনটাকে বাঁচাই, আমি আগে নিজে সুস্থ থাকি তারপরে কাজটা করি? আপনারা এগুলো জিনিসগুলো চান, মানে সবসময় নিয়মিত পান সবকিছু? হ্যাঁ, সবকিছু নিয়মিত পাই। মানে যখন যেটা প্রয়োজন সেটা পান? হ্যাঁ ভাই। ওকে, কটা ইউএলবি বললেন? 20টা ইউএলবি আছে। 20টা ইউএলবি আছে আমাদের রাজ্যে। ওকে, তনুজবাবু, সবগুলো ইউএলবির আপনি এখানে বললেন নগর পঞ্চায়েত 6টা, মিউনিসিপ্যালিটি 13টা এবং নিগম রয়েছে একটি। তাহলে সবার কি স্ট্যাটাস একরকম, মানে সবার কি বেতন পরিকাঠামো একরকম? না, কখনোই না। আমি বলি যে আমাদের এই
কুড়িটা ইউএলবিটা সম্পূর্ণ কিন্তু এটা পরিষেবামূলক প্রতিষ্ঠান। আচ্ছা, সেই ক্ষেত্রে আগরতলা নগর নিগমের সাথে অন্যগুলির যদি তুলনা করা হয়, সেটা তাদের পরিকাঠামো দিক দিয়ে কিছুটা দুর্বলতা আছে। আচ্ছা, তো অনেক কিছু যেটা সুবিধা নগর নিগমের ক্ষেত্রে পেয়ে থাকেন সব জায়গায় সেই ক্ষেত্রে ওনারা পান না। যেরকম ধরুন আমি বলছি বেতন কাঠামো আমাদের এই রাজ্যে সব জায়গায় সমান না। আজকের দিনেও যে 204 টাকা করেও আমাদের এই মেলাঘর পুরসভাকে দেওয়া হচ্ছে, যেটা 28 জুন 2022-এ এফেক্ট দিয়েছিল, যে যেভাবে হোক তাদেরকে 1/4/2022 থেকে এফেক্ট দিয়েছিল 204 টাকাটা 243 টাকা করা। আচ্ছা, এবং পরবর্তীকালে রাজ্য সরকারের গেজেট নোটিফিকেশন, যেই নোটিফিকেশন বলা হয়েছে 1/10/2022 থেকে তাদেরকে 300 টাকা করে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ইউএলবি আছে, বিশেষ করে মেলাঘর পুরসভার মধ্যে যারা কাজ করছেন তারা খুব অসহায়ের মধ্যে আছেন। তাদের যে পাচ্ছেন না, ওনারা পাচ্ছেন না। কিন্তু ওনারা সেই আগে 204 টাকাই পাচ্ছেন, 204 টাকাই পার ডে হিসেবে, পার ডে হিসেবে পাচ্ছেন। তারপর 204 টাকা 2022 সালে ফার্স্ট 1/4/22 থেকে 204 টাকাটা 243 টাকা করা হয়েছিল রাজ্য সরকারের গেজেট নোটিশন বলে। ওই 204 টাকা ওইটাও পাননি। তদুপরি নতুন যে গেজেট নোটিফিকেশন, যেটা 1/10/2022 থেকে 300 টাকা দেওয়ার কথা, সেটাও 300 টাকা দূরস্থ। এই হচ্ছে প্রকৃত বিষয়টা। তাহলে কর্তৃপক্ষ কি বলছে? সরকারের নোটিফিকেশন, সরকারের আদেশ অমান্য করছে মেলাঘর পৌরসভা, অভিযোগ। অবশ্যই আমরা চাইছি এই বিষয়গুলি আমরা বারবার রাজ্য সরকারের, মাননীয় একটা রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী আছেন, ওনার গোচরে নিয়েছি বিষয়টা অবশ্যই দেখার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনো নিজেদেরকে সেই ফাইলের লাল ফিতার মধ্যে মোড়কে আবদ্ধ করে রেখেছেন। সেই লাল ফিতার মোড়ক থেকে নিজেদেরকে এখনো বার হতে পারছেন না। এখানে কোনো আইনি জটিলতা আছে কি? না, অবশ্যই আইনি জটিলতা নেই। এরকম পাম্প না দেওয়ার পেছনে কারণ কি? তাহলে আমি অবশ্যই বলবো যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থাটা, সেটার মধ্যে শস্যের মধ্যে ভূত লুকে আছে। রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ, এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গঙ্গার ঘাটে সাফাই কর্মচারীদের পা ধুয়ে দিয়ে একটা উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন, সেই জায়গায় কিছু সংখ্যক এই আমলা আধিকারিক যারা এখনো নিজেদেরকে লাল ফিতার ফাইলের মোড়কে আবদ্ধ করে রেখেছেন, তাদের এই ধ্যান ধারণায় রাজ্য সরকারকে কলুষিত করার একটা প্রচেষ্টা। ওকে দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, এবং এটা গুরুতর অভিযোগ যেটা তনুজ সাহা করলেন এই মুহূর্তে। ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং প্রভারী, উনি বলছেন রাজ্য সরকার যে টাকা বৃদ্ধি করেছিল মেলাঘর পৌরসভার যারা সাফাই কর্মী, 1/10/2022 থেকে প্রতিদিন 300 টাকা করে তাদের হাজিরা হওয়ার কথা ছিল, এবং গেজেট নোটিফিকেশন রয়েছে, তথ্য প্রমাণ উনি দেখাতে চাইছেন, উনি দেখাচ্ছেন, অভিযোগ করেছেন। উনি বলছেন ওটা ওনারা সাফাই কর্মীরা পাচ্ছেন না। যদি এমনটাই হয়ে থাকে তাহলে কার কারণে পাচ্ছেন না, এটা সরকারকে হেয় প্রতিপন্ন করার কোন চক্রান্ত কিনা, ষড়যন্ত্র কিনা, সেটা কিন্তু অবশ্যই দেখা উচিত। যারা মেলাঘরে রয়েছেন আপনারা কি জানেন, এবং যদি এই মুহূর্তে আপনাদের মধ্যে কোনো সাফাই কর্মীরা এই অনুষ্ঠানটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের মতামত, যদি মেলাঘরে কেউ থেকে থাকেন, অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা জানেন ইউটিউবে নিউজ ভ্যানগার্ডের পেজে গিয়ে আপনারা আজকের অনুষ্ঠানে কমেন্ট বক্সে, এখন হোক বা পরে হোক, আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা কি জানেন, কোথায় আপনারা সাফাই কর্মী হিসেবে কাজ করছেন, বা আপনার পরিবারের কেউ সাফাই কর্মী কিনা, এবং কোন জায়গায় ওনারা কোনো কিছু থেকে বঞ্চিত কিনা, সেটা সরকারের বৃদ্ধি হওয়া হাজিরা হোক, কিংবা বেতন হোক, কিংবা অন্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিনা, অবশ্যই আপনারা কিন্তু আমাদের জানাতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা বলছিলাম যে আজকের এই অনুষ্ঠান আমাদের সাফাই কর্মীরা, আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার, মনে রাখুন বা মনে করুন, আজ থেকে 2 বছর 2.5 বছর আগে যখন করোনা ছিল, তখন আমরা সবাই যখন ঘরবন্দি ছিলাম,
তখন কিন্তু এনারাও ডাক্তার এবং নার্সদের পাশে এনারাও কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে কাজ করে গেছেন। নিজের জীবন বাজি রেখে ওনারা কিন্তু প্রতিদিন ড্রেনে নামা হোক, রাস্তা পরিষ্কার করা হোক, রাস্তা পরিষ্কার করছে, গাড়ি বাড়ি দিয়ে মেরে দিয়ে চলে গেল, এভাবে জীবন বাজি রাখেন ওনারা। আর তারপর দিনের শেষে যখন হাজিরা পেতে চান তখন সে আগের হাজিরা পান, যেটা সরকার বলে দিয়েছে পেতে সেটা পাচ্ছেন না। কি জটিলতা আছে সেটা দেখতে হবে, বুঝতে হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তনুজবাবু, মেলাঘর পৌরসভার কথা বলছেন, বাকি অ্যাকচুয়ালি মেলাঘর ছাড়াও রাজ্যের অনেকগুলি ডিপার্টমেন্টের কোন স্ট্যান্ডার্ড কোন রুল নেই যে সাফাই কর্মীদের, গোটা রাজ্যে সব সাফাই কর্মীরা এই ধরনের কাজের জন্য এই ধরনের বেতন ভাতা পাবেন বা হাজিরা যেটা বলা হয় পাবে? অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই পুর নিগমের পার্শ্ববর্তী রানীর বাজার নগর মিউনিসিপ্যাল কাউন্সিল, সেখানেও একই দুরবস্থা। তার থেকেও কোন অবস্থা ধর্মনগরে। ওরা মান্থলি ওয়েজেস হিসাবে মাত্র ৫,২০০ টাকার মতো পেয়ে যাচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই বিষয়গুলি। ধর্মনগরে বলছেন ৫,২০০ টাকা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তদুপরি সেই রানীর বাজারও সে একই অবস্থা। আগরতলায় কত পাচ্ছে? আগরতলাতে দেখুন, আগরতলাতে রাজ্য সরকার গ্রুপ ডি ক্যাজুয়াল ওয়ার্কারে যেভাবে বেতন বৃদ্ধি করেছে ৩৮৫ টাকা, ওনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওনারা অত্যন্ত ভাগ্যবান যে রাজ্য সরকার প্রদত্ত, আমি ডেলি ওয়েজেস রাজ্য সরকারের যে ওয়েজেস কমিটি বানিয়েছিলেন সেই ওয়েজেস কমিটির মেম্বারও ছিলাম, তো অনেক ফাইট করেছি। তারপরে আগরতলা পুর নিগমে মাননীয় মেয়র অনেক বিবেচনা করে এই ওদেরকে এই ৩৮৫ টাকা রাজ্য সরকার যে প্রদত্ত ক্যাজুয়াল ওয়ার্কার সেটা কিন্তু পুর নিগমে পেয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে ধর্মনগর পৌরসভায় যারা পাচ্ছেন, যত পাচ্ছেন তার দ্বিগুণ পাচ্ছেন আগরতলা। হ্যাঁ, তাহলে আগরতলার মানে উল্টো দিকে দেখতে গেলে আগরতলার সাফাই কর্মীরা যতটাই পাচ্ছেন এটা যথেষ্ট নয়। কারণ ১০,০০০ টাকা জীবন জীবিকার জন্য ১০, ১১, ১২,০০০ টাকা কিছুই নয় আজকের তারিখে। এই ধরনের কাজ করার পর জীবন বাজি রেখে যারা কাজ করেন তাদের জন্য এই টাকা, এই বেতন ভাতা কিছুই নয়। কিন্তু তারপরও তারও অর্ধেক পাচ্ছেন ধর্মনগর রানীর বাজারের মতো পৌরসভার এখানে সাফাই কর্মী। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি উত্থাপন করতে চাইছি। পাশাপাশি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ, রাজ্য সরকারের দৃষ্টি নিতে চাইছি যে ১৭ আগস্ট ২০২৩ সালে আরবান ডেভেলপমেন্ট এই যে সাফাই কর্মচারীর একটা সংজ্ঞা তৈরি করেছিলেন, যাতে বলা হয়েছে যে যারা রাস্তা ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, তারা নাকি এই সাফাই কর্মীর আওতায় আসবে না। আচ্ছা, এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ আরবান ডেভেলপমেন্ট ১৭ আগস্ট ২০২৩ সালে এই একটা ইস্যু করেন নোটিশ। আচ্ছা, তার হয়রেস আমরা দেখতে পাই যে সংসদে সাফাই কর্মচারী কি ডেফিনেশন হবে সেটা নিয়ে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বিবৃতি দিয়েছেন, এবং ওনার লিখিত বিবৃতি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে তৈরি করা বিবৃতি। তাহলে আমরা কি এই বিবৃতি যেটা বলেছেন যারা সাফাই কাজের সাথে জড়িত সবাই সাফাই কর্মী, তাহলে কি আমরা কোনটাকে ধরে নেব? আচ্ছা, তারপরে আমরা অটোমেটিক আমরা ইউডি ভবনে আমরা ধর্নায় বসি রাজ্যের সমস্ত সাফাই কর্মচারীদের নিয়ে। বিশেষত আমি ধন্যবাদ জানাই, অত্যন্ত শর্ট নোটিসে আগরতলা পুর নিগমের প্রায় ৪০০-র উপরে সাফাই কর্মচারী সেদিন আমার নেতৃত্বে এই ইউডি ভবনে ধর্না বসছিল। তারপরে আমরা দেখতে পাই যে 1 সেপ্টেম্বর ২০২৩ সালে ইউডি সেই তাদের যে প্রদত্ত যে সংজ্ঞাটা সেই চিঠি রিমুভ করে, আচ্ছা, রিভোক করে। এটা আমাদের একটা বিশাল পাওনা, ফিরিয়ে নেয়। তাহলে আমাদের একটা বিশাল পাওনা। আজকে ডেটে দাঁড়িয়ে সাফাই কর্মী কারা, এই সংজ্ঞাটা কি, আমরা কি বুঝবো? কারা সাফাই কর্মী? যারা সাফাই কাজের সঙ্গে যুক্ত সবাই সাফাই কর্মী। অবশ্যই সাফাই কাজের সাথে যারা জড়িত সে সাফাই কর্মী। সে ড্রেন ক্লিন করুক, ডোর টু ডোর ক্লিন, গার্বেজ কালেকশন পরিষ্কার করুক, রাস্তা ঝাড়ু দেক, বিভিন্ন এজিএমসি, জিবিপি সহ যেই সব রেল স্টেশন সব জায়গায়, ওএনজিসি ঘেল, যে জায়গাতে সাফাই কাজের সাথে যারা জড়িত অবশ্যই তারা সাফাই কর্মচারী। ওকে, আপনার কাছে আসবো আরেকবার। অভিজিৎ বাবু, আপনি কাজ করছেন ৫ বছর, কি কি অসুবিধা হচ্ছে কাজের? কোন জায়গায় আপনাদের অসুবিধা হয় বলুন তো? মানে কি কি সমস্যা কোন জায়গাগুলোতে হয়?
সমস্যা আমাদের এই আমাদের যে ড্রেসগুলো দেওয়া হয়, আচ্ছা ড্রেস পোশাক, হ্যাঁ পোশাক বছরে একবার করে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আর যারা মহিলারা রুটে কাজ করে তারা প্রতি বছর 2বার দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, মহিলাদের মানে বছরে 2বার পোশাকগুলো নষ্ট হয়ে যায়, দেওয়ার জন্য অনুরোধ করছে। ঠিক, মানে পান একবারই, আপনি বলছেন 2বার দেওয়ার জন্য অনুরোধ করছেন। আর আমাদেরকে একবার দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের একবার দেওয়ার জন্য অনুরোধ করছেন। ওকে, আপনারা কতদিন পর পর পান তাহলে পোশাক? আমি এমসিতে জয়েন করার পর একবার পেয়েছি। মানে আপনি 5 বছর কাজ করছেন, একবার শুধু পোশাক পেয়েছেন? হ্যাঁ, একবার পেয়েছি। আচ্ছা, ওকে, তাহলে আপনি বলছেন যে প্রতি বছরে পুরুষদের একবার আর মহিলাদের বছরে 2বার করে দেওয়ার অনুরোধ আপনি করলেন। আমাদের এটা কি খুব বেশি বড় চাহিদা তনুজ বাবু? না, আমি সেই যারা এই পোশাকটা পরে ড্রেনে নেমে কাজ করছে রোজ, তাদের জন্য কি এটা বড় চাহিদা? এটা ন্যায্য দাবি যে আজ থেকে 4 বছর আগে ওদের একবার শার্ট এবং প্যান্ট দেওয়া ছিল। 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, রাষ্ট্রপতি সরকার আসার পরে একবার দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত আর দ্বিতীয়বার দেওয়া হয়নি। আর মহিলাদেরকেও আমরা দাবি করছি অন্তত বছরে 2বার দেওয়ার জন্য। তো সেই দাবিগুলি পূরণে অনেকটা এগিয়েছে মাননীয় মেয়র স্যারের। একদম একদম, আমরা স্মার্ট সিটির দিকে এগিয়ে যাচ্ছি, আমরা স্মার্ট সিটি হচ্ছি, সব দিক দিয়ে আমরা স্মার্ট হচ্ছি। তবে এই দিকগুলো তো আমাদের স্মার্ট হতে হবে, কারণ আমাদের স্মার্ট রাখতে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা সর্বপ্রথম একদম মাঝরাতে ঘুম থেকে উঠে যারা রাতের অন্ধকার থেকেই কাজ শুরু করেন, তাদের জন্য আমাদের বছরে 2বার পোশাকের যে অ্যাটলিস্ট মহিলাদের জন্য বছরে 2বার পোশাক এবং একবার পুরুষদের জন্য পোশাকের যে চাহিদা বা দাবি বা অনুরোধ, সেটা মানা যেতেই পারে। হয়তোবা আমি জানি না তাতে কোন কি ধরনের সমস্যা আসতে পারে, কতটুকু আর্থিক অনটন আসতে পারে। শীতকালে ঠান্ডার জন্য এক্সট্রা কোনো ধরনের কোনো কিছু, শীতকালে তো আপনাদের এইভাবে জলে নেমে কাজ করতে হবে, এই ঠান্ডার মধ্যে ড্রেনে নেমে কাজ করেন, কোনো কিছু এক্সট্রা কিছু পান আপনারা পোশাক? বাড়ি থেকে সোয়েটার নিয়ে আসি, এই অফিসের পোশাক পাল্টে সোয়েটার পরে তাহলে বাড়িতে যেতে হয়। কাজ করার সময় তাহলে আপনি পোশাক পরে যখন কাজ পোশাক পরে কাজ করি, অফিসের পোশাক পরে কাজ করছেন না বাড়ির অফিসের পোশাক পরে কাজ করছি, তখন তো শীতের কিছু নেই, ঠান্ডার মধ্যে কাজ করছেন? তাহলে না, ঠান্ডার মধ্যে কাজ হচ্ছে। ওকে, চলো ভাবুন এবার দর্শক বন্ধুরা, আমি আর আপনি যখন ব্লেজার জ্যাকেট পরছি, সোয়েটার পরছি, ওনারা কাজ করছেন এবং আমিও আমার কর্মক্ষেত্রে ব্লেজার পরে কাজ করছি, কিন্তু ওনারা ওনার কর্মক্ষেত্রে পোশাক পরে কাজ করছেন, সেখানে শীতের কিছু নেই। ওকে, বিভিন্ন সুযোগ সুবিধা কেমন পান ওনারা তনুজ বাবু? এই যে বিশেষ করে আপনি ইপিএফ এর কথা বলছিলেন, ধরুন বেতন কাঠামো আপনি তো বললেন যে এখানে একটা তারতম্য আছে, গোটা রাজ্যের বিভিন্ন সাফাই কর্মীরা সবাই একরকম বেতন পান না। এটা কি মানে ওখানকার, ধরুন আমি ধরে নিলাম রানীর বাজার ধর্মনগরের কথা বলছিলেন, এটা কম দেওয়ার পেছনে কারণ কি? ওখানে কি মানে নোংরাটা কম হয় নাকি ওনাদের পরিষ্কার জল যায়? কোনটা কিসের জন্য তাহলে কম হয়? দেখুন, যখনই আমরা আন্দোলন করি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, বারবার একই কথা চলে আসছে যে না আমাদের সেরকম আর্থিক অবস্থা ভালো নেই। কিন্তু সেই ক্ষেত্রে আমি কিছু বিষয় আপনার সামনে উল্লেখ করতে চাই যে বিভিন্ন ইউএলবিতে পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য নেই, যে আমাদের এখানে যারা কাজ করে তারা কম কাজ করে, বেশি কাজ করে, ওইখানে সেরকম কাজ করে না, সেরকম কিন্তু কিছুই নেই। সেই ক্ষেত্রে কাজের যেহেতু তারতম্য নেই, সমকাজে সম বেতন অবশ্যই হতে হবে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1936, সেকশন 7, সেকশন 12, কন্ট্রাক্ট এভুলেশন রুল 1970, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1946, 25H। তারপরেও আমি কিছু বিষয় আপনাদের কাছে উল্লেখ করব যে সুপ্রিম কোর্টের কিছু বিশেষ রায় ছিল, সেই রায়গুলিকে কার্যকর করা। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল জগদীশ সিং ভার্সাস গভর্নমেন্ট অফ পাঞ্জাব, যেখানে তারপরে ছিল উমাদেবী ভার্সাস স্টেট অফ কর্ণাটকা। সেখানে সমকাজে সম বেতন এবং একটা রাজ্যে অন্তত সবার ক্ষেত্রে একই হওয়ার কথা। দুর্ভাগ্যবশত আমাদের এই রাজ্যে সমকাজে সম বেতন এটা আমরা এখনো পাই না। আমরা এটা পাওয়ার জন্য মাননীয় আপনারা কার কার কাছে গেছেন? মানে এই যে বেতনের তারতম্যটা, এটাকে মেটানোর জন্য আপনারা কার কার? আমরা বিভিন্ন সময় নগর নিগম দপ্তরের কাছে আমরা ডেপুটেশন
ডেপুটেশন দিয়েছি। দপ্তর কি বলেছে? নগরোন্নয়ন দপ্তর দেখছি, দেখবো, এইরকম বর্তমান সময় এইভাবেই বলছেন। আমি ছোট্ট একটা বিষয় আপনাদের গোচরও এসছে, আপনারা কভার করেছিলেন, যে বিগত দিনে আমরা নগরোন্নয়ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে যারা পাম্প অপারেটর আছেন তারাও আমাদের সংগঠনেরই সাথে জড়িত আছেন। আমাদের এই পুর নিগমে 144 জন পাম্প অপারেটর আছে। যে সমস্ত পাম্প অপারেটররা এখনো, যে রাজ্য সরকার তাদেরকে 2400 টাকা বেতন বৃদ্ধি করেছে 1 বছর পূর্বে, 2022-এর এফেক্ট দিয়েছেন 1 ডিসেম্বর 2022। আজকে 2022 পেরিয়ে 2023-এর ডিসেম্বর মাস শেষ দোরগোড়ায়। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের যে ক্যাবিনেট ডিসিশন সেটাও কার্যকর হচ্ছে না। আচ্ছা, তো আমি ঘুরে ফিরে একই জায়গায় আসছে যে খামতিটা কোথায়, এটার কি অন্তর্নিহিত অর্থ আছে, ওইটাকে অবশ্যই উজাগর করতে হবে। রাজ্য সরকারকে অবশ্যই দেখতে হবে বিষয়গুলো, কারণ রাজ্য সরকারের যখন আদেশ মান্যতা পাচ্ছে না তখন মানুষ কিন্তু হয়তো ভাবছে যে সরকার চাইছে না, কারণ সবাই কাগজপত্র দেখে না, সবাই কাগজপত্র ঘাটিয়ে দেখতে পারে না। বিশেষ করে সাফাই কর্মীরা কি কি সুযোগ সুবিধা পেল, কোথা থেকে ওরা বঞ্চিত রইল, সেটা কিন্তু অনেকটাই হয়তো দোষারোপ করবেন সরকারের উপর। আর আপনি যখন বলছেন যে সরকারিভাবে চেষ্টা করেছেন এবং টাকা বাড়িয়েছেন, তারপরও কেন তারা সেই তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কোন জায়গায় পাচ্ছে না, সেটাও কিন্তু সরকারকেই দেখতে হবে। পাশাপাশি আপনার মাধ্যমে রাজ্য সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করছি যে সাফাই কর্মচারী দিবস 31শে জুলাই প্রতি বছর ঘটা করে সারা দেশে অত্যন্ত মর্যাদার সাথে শহীদ ভূপ সিংকে স্মরণ করা হয়। যে 1957 সালে তদানীন্তন কংগ্রেস সরকারের দিল্লিতে নেহেরু সরকার প্রশাসনের গুলিচালনায় যে আমাদের যে সাফাই সৈনিক নিহত হয়েছিলেন, হ্যাঁ, তো সেই দিনটাকে আজকে বিভিন্ন জায়গায় সিমলা, চণ্ডীগড়, দেহরাদুনে মর্যাদার সাথে সাফাই কর্মচারীদের ছুটি, সবেতনে ছুটি দেওয়া হয় এবং সাফাই কর্মচারীদের ওই দিন বিভিন্ন অনুষ্ঠানে তাদের যে সুখ দুঃখের কথা আলোচনা করা হয়, তাদেরকে বিভিন্ন হেলথ ক্যাম্প, হেলথ চেক আপ করা হয়। তো এই দাবিগুলো আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচর নিতে চাইছি। একদম, আপনি হেলথ চেক আপের কথা বলছেন, আমি একটু জানতে চাইবো, আপনার কাছে আসবো বিস্তারিত জানতে। আগে দেখি অভিজিৎ বাবু কতটুকু বোঝেন এবং কতটুকু বলতে পারেন। অভিজিৎ বাবু, আপনি কাজ করেন, মাসের শেষে বেতন পান, বেতনের তারিখটা কি আপনাদের একই নাকি এক এক দিন এক এক, মানে এক এক মাসে এক এক দিনে পান? আগে ছিল অন্যরকম, এখন 4-5 তারিখ পেয়ে যায়। আচ্ছা, আগে কেমন ছিল? আগে কোন মাসে 15 তারিখ, কোন মাসে 10 তারিখ, নিয়মিত ছিল না, মানে এখন 4-5 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছে। ওকে, ফাইন। এবার বেতন ছাড়া আপনারা ধরেন কি কি ধরনের সুযোগ সুবিধা পান? আপনি পুরো মাসের, আপনি যে কাজটা করলেন পুরো মাসের বেতনটা আপনি হাতে পেয়ে যান? অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্টে ঢুকে যায় পুরো টাকাটাই? আপনার কোনো ইপিএফ বা এরকম কিছু কাটা হয়? কিছু না, ইপিএফ কাটা হয় না। আপনাদের ইপিএফ নেই, কোনো কিছু জমানো টাকা? জমা দিয়েছি। ইপিএফ সহ সমবেতনে একদিন সবেতনের ছুটি, সাপ্তাহিক ছুটি, এটা আমাদের দাবি। ওকে, সাপ্তাহিক ছুটি নেই আপনাদের? না, আমি ইপিএফ হয় না এখনো, জমা দিয়েছি। আচ্ছা, স্যারের সহায়তা করেছে। আচ্ছা, ইপিএফ এখনো হয়নি, ইপিএফ এর দাবি রেখেছেন রনোজ বাবুরা। ছুটি নেই? না, ছুটি নেই। মাসে একদিনও ছুটি নেই? একদিনও ছুটি। মাসে 30 দিনই কাজ করতে হয়। আচ্ছা, 30 দিনের কাজে 30 দিনই টাকা পাচ্ছেন? হ্যাঁ, 30 দিন টাকা পাচ্ছি। কখনো যেরকম দুর্গাপূজার সময় বা ধরুন এই যে কোনো একটা বিশেষ দিবস আসে, 23শে জানুয়ারি আসলো, সারা শহরে ট্যাবলো ঘুরবে, নোংরা হবে, আপনারা বেশি পরিশ্রম করতে হবে, পরিষ্কার করতে হবে, তখন কি আপনারা এক্সট্রা টাকা পান? না, এক্সট্রা কোনো টাকা পাই না। দুর্গাপূজার সময় এক্সট্রা টাকা পান? টিফিন অ্যালাউন্স দেওয়া হয়। তাহলে এইভাবে দুর্গাপূজার যে এত যে বিভিন্ন প্যান্ডেলের সামনে এত নোংরা থাকে, এত এই যে পরিষ্কারগুলো করা হয়, তাদের জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া হয় না? কোনো সুবিধা নেই। চলুন দর্শক বন্ধুরা, ভাবুন এবার, যদি কেউ দেখে থাকেন এই মুহূর্তটা অবধি, যদি এসে থাকেন অনুষ্ঠানে, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন ওনারা একবার ভেবে দেখুন। যেই পুজোর দিনগুলোতে আপনারা একটু চোখটা বন্ধ করে দুর্গাপূজার সময় যদি কখনো ভোরবেলা বেরিয়ে থাকেন, মাঝরাতে বেরিয়ে থাকেন পুজো দেখতে, তাহলে আমাদের রাস্তাঘাট, প্যান্ডেলের আশপাশের পরিবেশগুলো কেমন থাকে, নোংরা আবর্জনা কেমন স্তূপ থাকে, প্রসাদের বাটির কেমন স্তূপ থাকে, আপনারা সবাই জানেন। রাস্তাঘাটে কেমন নোংরা থাকে, কারণ আমরা সবাই তখন বেরিয়ে পড়ি উৎসবের আনন্দে। এবং সেগুলো পরের দিন আবার যখন সপ্তমী শেষ হয়ে অষ্টমীর ভোর আস্তে আস্তে সেগুলো পরিষ্কার কারা করেন? এনারা করেন। এবং এটার জন্য ওনারা টিফিন অ্যালাউন্স পান, খাবারের জন্য অ্যালাউন্স পান, কিন্তু বাড়তি টাকা পান না ওনাদের মত অনুযায়ী। সবচেয়ে বড় একটা বিষয় যে
ওদের সামাজিক নিরাপত্তা, পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমি এই কারণে বলবো যে 9/11/2019 সালে স্বপন পাল নামে একজন রোড সুইপিং করতে গিয়ে গাড়ির ধাক্কায় উনি আহত হন এবং কোনোদিন বাড়ি ফিরেননি, হাসপাতালেই 3 দিন পরে সম্ভবত মারা যান। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে সাফাই কর্মচারী, যেটা আপনি প্রথম বলেছেন কমিশন তৈরি হয়েছে, সেটা দীর্ঘ লড়াইয়ের, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালজি সহ কেন্দ্রের অনেক নেতৃত্ব, আমাদের সংগঠনের যে প্রমুখ আছেন, উনাদের সহায়তায় কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি পূরণ একটা ভালো দিক তৈরি হয়েছিল। আমাদের একটা বড় আশা জেগেছিল যে রাজ্যে প্রথম, যেটা বিগত জামানায় বাম জামানায় হয়নি, সেটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে রাজ্যে একটা সুন্দর সাফাই কর্মচারী কমিশন তৈরি হয়েছে, সাফাই কর্মচারীর হিতে যে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্য, সেই সাফাই কর্মচারীর যে কমিশন, তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি বেশ কয়েকবার আমাদের হিতে এই ডিসিশনগুলি নেওয়ার জন্য। তদুপরি যে স্বপন পাল ও ওনার পরিবারে অন্তত একজনকে কাজ দেওয়ার জন্য বা মিনিমাম একটা কম্পেনসেশন দেওয়ার জন্য, কিন্তু আজ 2019 থেকে 2023 চলে যাচ্ছে, আজও কিন্তু স্বপন পালের পরিবার এখনো কোনো সুযোগ সুবিধা পায়নি। আমাদের পরিষেবা দিতে গিয়ে, রাস্তায় ঝাড়ু দিতে গিয়ে গাড়ির ধাক্কায় সে আহত হয়ে তারপরে হাসপাতালে মৃত্যুবরণ করে। এতে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি আবারও কমিশনের কাছে, যে কমিশন একটা টোটো জগন্নাথ কমিশন এখানে আছে, কর্মক্ষেত্রে কোনো আমরা ওনাদের সাহায্য পাচ্ছি না, যে কমিশনের একটা বলিষ্ঠ পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমি নিতে চাইছি, গোচর নিতে চাইছি। একদম সেটাই বারবার আপনি যেটা বলছেন যে অনেক জায়গাতে সরকারের কিছু আদেশ রয়েছে, সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তগুলো কার্যকর হচ্ছে না। কারা করছে না, কারা সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে, সেটাও কিন্তু সরকারে যারা বসে রয়েছেন, যারা ওনাদেরই কিন্তু দেখতে হবে। এবং সেটা আপনি যেহেতু সেটা আজ সবার সমক্ষে আনলেন, নিশ্চয়ই সেই জায়গাটা লক্ষ্য করা হবে, দেখতে হবে। যদি আপনার অভিযোগগুলো সঠিক হয়ে থাকে তাহলে সেদিকে নিশ্চয়ই খবর নেবেন এবং জানবেন। কিন্তু অভিজিৎ বাবু, আপনার কাছে আরেকবার আসি। আপনি তো বললেন ছুটি নেই, আপনি বললেন যে আপনারা এক্সট্রা যখন কোনো বেশি যখন কাজ করেন, বিশেষ করে কোনো ছুটির দিনে বা উৎসবের দিনে, কোনো এক্সট্রা কোনো পয়সা পান না। অসুস্থ হলে কি হয় আপনাদের? অসুস্থ হলে তখন তো কাজে যেতে পারেন না, তখন তো ছুটি করেন, তখন আপনাদের কি হয়? তখন কি সবেতন হয়, মানে কি না, তখন কি বেতন কাটা যায়? বেতন কাটা যায়। এখন যদি কেউ ধরুন 10-15 দিন অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রইল বা হাসপাতালে পড়ে রইল, তখন তাহলে তার কোনো সুবিধা নেই? সুবিধা নেই। ওকে, তাহলে তনুজবাবু, এমনিতে যারা বাইরে যারা কাজ করছেন, মানে বেসরকারিভাবে যারা কাজ করছেন সাফাই কর্মীরা, তাদের সঙ্গে এনাদের পার্থক্য কোন জায়গায়? দেখুন, কি সুবিধা, কি নিরাপত্তা আছে এদের? বেসরকারি যারা আউটসোর্সিং, তাদের ক্ষেত্রে তো কোনো নিরাপত্তাই নেই। যেরকম আমি একটু অন্য লাইনে আসছি, যেমন এজিএমসি তে আছেন, সেখানে যে 500 রুপয়ে সাফাই কর্মচারীরা আছেন, তারা কখনো কখনো 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে ওনারা বেতন পান, যে 5 মাস হলে 3 মাসের বেতন দেওয়া হয়। এইভাবে কিন্তু দীর্ঘদিন ভাবে চলছে। তারপর আমরা এগুলি নিয়ে আন্দোলনও করেছি, কিন্তু আজ পর্যন্ত ইপিএফ এর আওতায় ওদের আনা হয়নি। আজকে যদি কোনো একটা সাফাই কর্মচারী এজিএমসি তে কাজ করে বাড়ি যাওয়ার পথে তার কোনো একটা দুর্ঘটনা ঘটে বা যেভাবে স্বাভাবিক অস্বাভাবিক যেটাও যদি মৃত্যুবরণ করে, তার পরিবারের কেউ কিন্তু কোনো বেনিফিট পাবে না। তাই আমরা প্রথম থেকেই ইপিএফ এর আমরা চাইছি সবাইকে, এবং একটা ভ্রান্ত ধারণা এই আমরা অনেক সময় দিয়ে থাকেন যে ইপিএফ হলে করতে হলে ন্যূনতম 3 মাস, 6 মাস, 1 বছর হতে হয়। আমার কাছে সেই গাইডলাইন আছে। আচ্ছা, এই গাইডলাইন মোতাবেক যদি আজকে কেউ কোনো একটা সংস্থার মধ্যে জড়িত হন কাজে, তারও আজকে থেকে ইপিএফ করা যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই বিষয়গুলি জয়েনিং এর সাথে সাথে ইপিএফ করা যাবে। এই হচ্ছে ইপিএফ ডিপার্টমেন্টের যে তাহলে 3 মাস, 6 মাস, 1 বছর, এটা শুধু না করার বাহানা, ফেলে রাখার বাহানা। অবশ্যই, কারণ ইপিএফ করলে তার এখান থেকে যে
12% টাকা কাটা যাবে, সেটা তো তারই থাকবে। পাশাপাশি যিনি নিয়োগকর্তা ওনার থেকে 12% জমা দিতে হবে। এই যে অ্যামাউন্টটা ওটা সেভ করার জন্যই কিন্তু এই একটা প্রচেষ্টা। আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই এই প্রচেষ্টার, আমরা অত্যন্ত নিন্দনীয় প্রচেষ্টা। যেটা এর আগেও একটা প্রোগ্রাম ছিল আপনাদের যে স্টেট ব্যাংকের। তো এই যে এই বিষয়গুলি দেখার জন্য আমরা চাইছি কি রাজ্য সরকার কিন্তু যে বাইরের কোম্পানিগুলি হলো এর একটা দায় এড়াতে পারে না। অবশ্যই যেহেতু এরা আমাদের রাজ্যের বেকার যুবক কাজ করছেন, কর্মক্ষেত্রে তাদের নিশ্চয়তা, রাজ্য সরকারের একটা দায় অবশ্যই থাকবে, সেই দায় কিন্তু এড়াতে পারবে না। আপনি রাজ্য সরকারের কথা বলছেন, রাজ্য সরকার আগেও দেখেছি, এখনো দেখছি, আপনি বলছেন এখন রাষ্ট্রবাদী সরকার, আগে শ্রমিক দরদি, শ্রমিক মেহনতি মানুষ দরদি ছিল, তাহলে এনাদের এই অবস্থা কেন এখন অব্দি? আমি তো সেটাই বলছি যে রাজ্য সরকারের সম্পূর্ণভাবে একটা গ্যাপ আছে, নিচের স্তরের সাথে উপরেওয়ালার যে সম্পর্কটা, যে সেতুটা কোথাও একটা ঘাটতি আছে, সেই সেতু বন্ধনটা ভালোভাবে সুদৃঢ় হতে হবে, আমরা এটাই চাইছি। ওকে, আরেকটা জিনিস অভিজিৎ বাবু, আপনার এই যে ধরুন আপনি নয়, এরকম অনেককে আমরা দেখি যে যার বাড়ি হতো এক জায়গায় এবং বাড়ি থেকে কর্মস্থল অনেকটা দূরে, এবং এনাদের আপনি ইস্ট জোন বলছেন, ইস্ট জোন, নর্থ জোন, এরকম অনেকটা অন্য জোনে দিয়ে রেখেছে। তাদের হয়তো যত টাকা বেতন পায় অর্ধেক চলে যায় গাড়ি ভাড়াতে, অফিসে যেতে আসতে, এরকম টাকাতে। তো এদের জন্য আপনাদের কোনো সুবিধা পান? আপনি যদি বলেন যে আমি ইস্ট জোনে করবো না, আমাকে বাড়ির কাছে অন্য জোনে দিন, বা এরকম কিছু আপনাদের সুবিধা দেওয়া হয়? কিছু বলার মতো পারেন কি, আপনারা বলতে পারেন কি? তনুজবাবু, এটা কোনো সিস্টেম আছে কিছু? না, সেরকম সিস্টেম নেই। তবে মিউচুয়ালি কোনো কেউ যদি ইস্ট জোনে আছে, তার বাড়ি সাউথ জোনে, তারা এভাবে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা প্রভিশন আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে এর মধ্যে একটা জটিলতা তৈরি হয়, কারণ এই কাজটার সাথে মহিলারা বেশি, আবার ড্রেন কিলিং এর সাথে পুরুষরা বেশি। সেক্ষেত্রে কেউ যদি কোনো মহিলা আসতে চায়, দেখা যায় যে একটা পুরুষকে ওই জায়গায় পাঠালে পরে ড্রেনের কাজটা হবে, কিন্তু মহিলার দ্বারা ওই রোড পরিষ্কারটা হচ্ছে না। সেই ক্ষেত্রে একটা গেপিং থেকে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এটাই আমরা আজকে জানার চেষ্টা করছিলাম যে কেমন আছে আমাদের রাজ্যের সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের আসলে নিয়ে এত মাথা ব্যথা আমাদের অনেকেরই হয়তো নেই। কি কেন হবে? আমরা তো সবকিছু পরিষ্কার পাচ্ছি। আমরা সকালে ঘুম থেকে যখন বেরোচ্ছি, রাস্তায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, মর্নিং ওয়াক করতে বেরোচ্ছি, সব পরিষ্কার থাকছে। শুধু এটাই নয়, হাসপাতালে যাচ্ছি, পরিষ্কার না পরিষ্কার থাকলে আমাদের কিন্তু তখন মনে হচ্ছে কেন নেই। কিন্তু দেখুন, দিনের পর দিন যারা এইভাবে কাজ করছে, তাদের না কাজের নিরাপত্তা আছে, না জীবনের নিরাপত্তা আছে, না তাদের পরিবারের নিরাপত্তা আছে, না তাদের সময়ের কোনো গ্যারান্টি আছে, না অসুস্থ হলে পরে তাদের দিকে যে কেউ তাকাবে সেটার গ্যারান্টি আছে। অবসরকালীন কত বছর পর কাজ করতে পারেন না? কত বছর অবধি? 60 বছর অবধি কাজ করতে পারেন। ওকে, তারপর কোন সুযোগ সুবিধা? অবসরকালীন কোন সুযোগ সুবিধা? না, কোনো সুযোগ সুবিধা নেই। তার জন্য আমরা চাইছি সবাইকে ইপিএফ এর আওতায় আনা। তাতে কি হয়, একটা পেনশনের সুবিধা থাকে। যদিও রাজ্য সরকার সবাইকে বিভিন্ন যে প্রকল্পগুলি আছে, প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা, এগুলি আওতায় নিয়ে আসার একটা প্রচেষ্টা চলছে, তাতেও অনেকটা সেই লাঘব হচ্ছে। আমরা চাইছি সবাইকে যে রাজ্য সরকারের যে সুযোগ সুবিধাগুলি অতি সত্ত্বর কেন্দ্রীয় এবং রাজ্য প্রতিটা প্রকল্প ওদের সম্পূর্ণভাবে দেওয়া হোক, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন না আসে, সবাইকে একসঙ্গে একইভাবে। ওকে, অভিজিৎ বাবু, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। আপনার কাছে একটা শেষ প্রশ্ন। আপনি তো বললেন আপনি কিভাবে আপনারা কাজ করেন এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আপনি পোশাকের কথা বললেন, পোশাক ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে কিনা? এছাড়া কর্তৃপক্ষের কাছে, মানে যেখানে আপনারা কাজ করছেন, আগরতলা পৌর নিগম বা সরকারের কাছে আপনাদের কোনো ধরনের দাবি আছে কিনা, যেটা আজ আপনি এখানে বসে সবার পক্ষে আপনি বলতে চাইবেন? আমি চাচ্ছি আমাদের যে ইপিএফটা সেটা তাড়াতাড়ি হয়। ইপিএফ তাড়াতাড়ি হবে। ওকে, এছাড়া আর আমাদের সবেতনের কথা বলছিলেন তনুজ বাবু। সবেতন একদিন সপ্তাহে ছুটি। সবেতনে একদিন ছুটি, সপ্তাহে একদিন ছুটি। কর্মক্ষেত্রে নিরাপত্তা।
কর্মক্ষেত্রে নিরাপত্তা কিভাবে আসবে তনুজ বাবু? দেখুন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এই ক্ষেত্রে আমি একটু দেখুন, এখানে আপনাকে আমি আবার একটু ইন্টারাপ্ট করব। আমি দর্শক বন্ধুদের এটাই বলতে চাইবো, অনেকে হয়তো ভাবছেন যে অভিজিৎ বাবুকে প্রশ্নটা করলাম, তনুজ বাবু উত্তর দিচ্ছেন। দেখুন, এনারা এরকমই, এনারা যদি ভালো করে বলতে পারতেন হয়তো আমার সিটে এনারা থাকতেন। এনারা যে কাজটা করতে পারেন সেটা আমি আর আপনি করতে পারবো না বলেই এনারা কিন্তু এই কাজগুলো করেন। তাও এনাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন তা অবশ্যই সেই সব আমলাদের কথা যারা বলছিলেন কিছুক্ষণ আগে তনুজবাবু, যে কেন সেই ওনাদের সরকারের নির্দেশ ওনারা মানতে চাইছেন না, কোনো আইনি গ্যারাকল হয়তো ধরে রাখছেন বা ফেলে রাখছেন, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি কোথায়, আমাদের কি দায়িত্ব? আমরা সমাজবদ্ধ জীব, সমাজে আমরা যারা বাস করছি, আমাদের কি দায়িত্ব রয়েছে সেটাও কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। আমরা স্মার্ট সিটি তে উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমরা নিজেদেরকে স্মার্ট করতে পারিনি। আমরা সবাই যে প্রতিটা বাড়িতে যায়, আপনার মাধ্যমে আবেদন রাখছি যে বাড়িতে যদি 3টা পরিবার থাকে, সেই 3টা পরিবারই 60 টাকা করে যে মান্থলি দেওয়ার কথা সেটা সবাই দেয় না। সবাই যদি দেয় তাহলে কিন্তু একটা সামাজিক নিরাপত্তা, সে যে তার মিনিমাম ওয়েজেসটা প্রতিদিন উঠাতে পারবে। কিন্তু দেখা যায় কি যে আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু এই 60 টাকা করে দিতে যান না, তাতে আমাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে এই শহরবাসীকে আমরা অনুরোধ করছি, আবেদন করছি, আগ্রহ করছি যাতে আমরা সবাই এই ন্যূনতম যে 60 টাকা প্রতি বাড়ি থেকে যে যারা গার্বেজ কালেকশন করে তাদেরকে দেওয়ার জন্য, আর পাশাপাশি বাচ্চাদেরকে একটা সুশিক্ষা দেওয়া যে ওই মা বাবা ওই জাবরাওয়ালা এসছে বাসি ফু দিয়ে যখন বাসি বাজি আপনার বাড়ির দোরগোড়া যায়, তখন অন্তত একটা ভালো চোখে ওদেরকে দেখা যে ওই জাবরাওয়ালা কিন্তু ওরা না, জাবরাওয়ালা কিন্তু আমরা জাবরা জেনারেট করি। তো সুতরাং এরা সাফাইওয়ালা, আমরা কিন্তু জাবরা জেনারেট করি, সুতরাং আমরা জাবরাওয়ালা। এই মানসিকতার যে পরিবর্তন, ওইটা অবশ্যই এই স্মার্ট সিটিতে আমরা উত্তীর্ণ হতে পারছি না। আমাদের অবশ্যই তাদের প্রতি যে ব্যবহার, তাতেও আমাদের স্মার্ট হতে হবে এবং তাদেরকে আমাদের পরিবার আমি থেকে আমরা উত্তীর্ণ হতে হবে। তাহলে এই শহর আরো সুন্দরভাবে আমরা পরিষেবামূলক প্রতিষ্ঠান, আগরতলা পৌর নিগম, তাছাড়াও যে সমস্ত ইউএলবি গুলো আছে, প্রত্যেকটা পরিষেবামূলক প্রতিষ্ঠান এই সুন্দর গোছানো হবে। একটা কথা মনে রাখতে হবে, এটা পরিষেবামূলক প্রতিষ্ঠান, এখান থেকে কিন্তু রাজ্য সরকারের কোনো ইনকাম হয় না। হ্যাঁ, তো আজকে যদি দেখা যায় যে সায়েন্স এন্ড টেকনোলজি, এই সায়েন্স এন্ড টেকনোলজিকে বাঁচিয়ে রাখতে হচ্ছে উন্নত পরিকল্পনার জন্য, আরো এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি থেকে কোনো পয়সা কিন্তু রাজ্য সরকার পাচ্ছেন না। ঠিক তেমনি তদুপরি আমাদের এই যে পরিষেবামূলক প্রতিষ্ঠান, হ্যাঁ, সবাই মিলিত প্রচেষ্টায় এর একটা সৌন্দর্যায়ন, নগরের সৌন্দর্যায়ন শুধু স্মার্ট সিটি না, আমাদের নিজেদেরকেও পরিষেবার পাশাপাশি আত্মার হৃদয়ের মন থেকে আমাদের ওদের প্রতিও আমাদের ভাবনা চিন্তার স্মার্ট হতে হবে। ওকে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে? ওনাদের আরো একটু বেশি প্রাপ্য কিনা, আরো একটু বেশি বেতন, আরো একটু বেশি টাকা ওয়েজেস, আরো একটু বেশি সম্মান, আরো একটু বেশি সুযোগ সুবিধা ওনাদের প্রাপ্য কিনা? আপনি শুধু এতটুকুই লিখে যান আজ নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে, লিখে যান আপনি কি মনে করেন যে এনাদের প্রাপ্য আর একটু বেশি কিনা, আমরা কি চেষ্টা করে এনাদের এই সামাজিক সম্মানটুকু দিতে পারি কিনা। তনুজবাবু, একটা শেষ প্রশ্ন, আপনি যেটা শুরু করেছিলেন ইপিএফ এর কথা বলছিলেন, আপনি ইপিএফ এর কথা বলেছে অভিজিৎ বাবু। 2 নম্বর আপনি বলেছেন সবেতনে একদিন ছুটি, সাপ্তাহিক ছুটির কথা। এছাড়া এই মুহূর্তে আর কি কি ধরনের আপনাদের দাবি রয়েছে? বিশেষ করে আমি বলবো সামাজিক নিরাপত্তা। আমরা করোনা কালে কিন্তু আমরা দেখেছি যে সাফাই কর্মচারীটা আমাদের শ্মশানঘাটে কাজ করেছে, সে যখন তার বাড়ি ঘরে যায়, হ্যাঁ, তাকে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে কিছু সামাজিক সংগঠন এগিয়ে এসছে, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের বিভিন্ন ক্লাব, আমি বিশেষভাবে উল্লেখ করব শহরের কিছু ক্লাব, যেরকম লালবাহাদুর ক্লাব, এদিকে নর্জনের কিছু ক্লাব, ওদের পক্ষেও এসেছিল। তো এই যে মিলিত প্রচেষ্টা, হ্যাঁ, যে পরিষেবামূলক প্রতিষ্ঠানে ওরা আমাদের পরিবারের সদস্য, এই ভাবনা চিন্তা করে ওদেরকে অচ্যুত না করে, পাশাপাশি আমি চাইছি যে একটা নোটিফিকেশন ছিল, সুপ্রিম কোর্টের একটা আবেদন ছিল এবং কেসের একটা রায় ছিল, কেন্দ্রীয় সরকারের একটা রায় ছিল যে কাউকে হরিজন
কোথাও উল্লেখ থাকবে না। আজকে ইন্দ্রনগরে দেখা যায় এখনো সেই নামাঙ্কন ইন্দ্রনগর হরিজন কলোনি, আমরা কি পারি না এই হরিজন শব্দটা বাদ দিয়ে কোনো মনীষীর নাম দিতে? তো এইগুলি কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনার মধ্যে আসতে হবে যে কি করে আমরা সবাইকে একত্রিত করে সবাইকে নিয়ে চলতে পারি। আজকে ও যদি কোনো অসুস্থ হয়, হ্যাঁ, পাশাপাশি কিন্তু আপনার বাড়ির তো সেই গার্বেজ জমা থাকবে, আপনার ড্রেনটা অপরিষ্কার করবে। আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বর্জন করব। আমি আমার বাড়ির পাশের সব পরিষ্কার করে বাড়ির সব আমরা নর্দমায় ফেলবো না, তাতে ওদের কিছুটা পরিশ্রম লাঘব হবে। এই বিষয়টা আমাদের কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। আমরা অনেক কিছু জানলাম। আমরা অবশ্যই আপনাদের হয়ে আমরা কথা বলতে পারবো, কারণ যেটা আপনারা বলে গেলেন আজ আমরা সেটা সবার সমক্ষে তুলে ধরলাম। আপনারা লাইভ দেখেছেন দর্শক বন্ধুরা। এছাড়া ইউটিউবেও কিন্তু নিউজ ভ্যানগার্ডের পেজে অনুষ্ঠানটি আপনারা পরে দেখতে পারবেন, আপনি আপনার সহকর্মীকেও দেখাতে পারবেন। তবে প্রশ্ন একটা জায়গায় আমার আজও রয়ে গেল যে যারা সমাজের এই শ্রেণীর মানুষ, যারা সমাজকে সুন্দর রাখছে, পরিষ্কার রাখছে, আমরা যারা সমাজকে নোংরা করছি, আমাদেরও কিন্তু দায়িত্ব সমাজকে এবং আমাদের আশপাশের পরিবেশকে পরিষ্কার রাখা, কিন্তু আমরা সেটা করছি না, আমরা শুধু নোংরাই করছি। কিন্তু পরিষ্কার যারা রাখছে তাদের কি আরেকটু ভালো থাকার দাবি থাকতে পারে না? আর যদি থাকে তাহলে সেটা নিয়ে বিভিন্ন স্তরের মানুষ, সরকার বলুন, আমলারা বলুন, আমরা সাধারণ নাগরিকরা বলুন, আমরা কি ভাবছি সেটা অবশ্যই আরো একবার রিথিঙ্ক করা দরকার, আরো একবার ভাববার দরকার। সাফাই কর্মীদের আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ বাবু ধন্যবাদ, বাবু ধন্যবাদ আছে আপনাকে। দর্শক বন্ধুরা, সাফাই কর্মীদের সমাজের প্রতি অবদান উপেক্ষা করার মতো অবকাশ কিন্তু নেই, অথচ আজ এই সমাজে এনাদের অবস্থান সম্পূর্ণ প্রান্তিক এবং জীবিকার ক্ষেত্রেও চূড়ান্ত বঞ্চিত, যতটুকু আজ জানতে পারলাম। অসংগঠিত এই ক্ষেত্রটি মানবাধিকার ভঙ্গ ও শোষণের শিকার। সরকার ও নাগরিক সমাজের দায়িত্ব কিন্তু রয়েছে সাফাই কাজের সাথে যারা যুক্ত তাদের কাজের পরিবেশ, সামাজিক সম্মান ও স্বীকৃতি তৈরি করার। চলুন একটু ভাবি আর নিজেদের দায়িত্ব পালন করি। সঙ্গে থাকুন দেশ বিদেশ ও রাজ্যের বিভিন্ন নিউজের জন্য। দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।